কিছু জরিপে বিএনপির একক আধিপত্যের কথা বলা হলেও অন্যগুলো সংসদে একটা শক্ত বিরোধী দলের ইঙ্গিত দিচ্ছে। আইআইএলডি বলছে অন্তত ৭০টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা। তাদের জরিপ বিশ্লেষণ করলে বলা যায় সংসদে কোনো দল বা জোটই হয়তো একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সেক্ষেত্রে একভাবে কোয়ালিশন সরকারের একটা ইঙ্গিত পাওয়া যায় এবং সেখানে নির্বাচন শেষে সরকার গঠনে ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন আর জিএম কাদেরের জাতীয় পার্টি। আওয়ামী লীগ আমলে আমরা যে নির্বাচনগুলো দেখেছি সেখানে নির্বাচন নিয়ে, নির্বাচনের ফলাফল নিয়ে জনমনে কৌতূহল তেমন ছিল না বলা যায়। কেননা নির্বাচনের ফল ছিল সন্দেহাতীতভাবে জানা। এমনকি ২০০৮ সালের নির্বাচনের ফলাফল কি হতে পারে তাও আগেই ধারণা করা গেছে বলে মনে করেন অনেক রাজনীতি বিশ্লেষক। সেদিক থেকে এবার এক ব্যতিক্রমী নির্বাচন হতে যাচ্ছে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, এই দুই গণতান্ত্রিক পরীক্ষার সামনে দাঁড়িয়ে ১২ কোটিরও বেশি ভোটার। এবারের নির্বাচনে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ অনুপস্থিত থাকায় নির্বাচনের সমীকরণ চিরাচরিত বিএনপি আওয়ামী লীগ মেরুকরণ থেকে সরে এসে দাঁড়িয়েছে এক নতুন জায়গায়। নির্বাচনী মাঠের সমীকরণ এখন বিএনপি বনাম জামায়াতে, যারা একসময় ছিল জোটসঙ্গী, যাদের প্রধান প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। সাম্প্রতিক সময়ে প্রায় ডজন খানেক জনমত জরিপ গণমাধ্যমে এসেছে। তথ্য বিশ্লেষণে দেখা যায় আগামী দিনের রাজনীতি যেমন চমকপ্রদ তেমনি কৌতূহলোদ্দীপক। ভোটে কার পাল্লা কতটা ভারী? ইনোভেশন কনসাল্টিং এর জরিপ বলছে বিএনপি জোট ৫২.৮% ভোট পেতে পারে, যেখানে জামায়াত জোটের সম্ভাবনা ৩১% ভোটার নিজের বাক্সে আনার। আবার ইএএসডির জরিপে বিএনপিকে ৭০% এবং জামায়াতকে ১৯% জনসমর্থন দেওয়া হয়েছে। তবে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে আইআইএলডির জরিপ। তাদের মতে বিএনপি ৪৪.১% এবং জামাত ৪৩.৯% ভোট পেতে পারে। একক সংখ্যাগরিষ্ঠতা নাকি ঝুলন্ত সংসদ? আসন সংখ্যার পূর্বাভাসে সংস্থাগুলোর মধ্যে ভিন্নতা থাকলেও সবাই বিএনপিকে এগিয়ে রেখেছে। এনআরসির জরিপ বলছে বিএনপি ২২০টি আসন পেয়ে নিরঙ্কুশ জয় পাবে। ইএএসডিও বিএনপিকে ২০৮টি আসনে জয়ী দেখছে। তবে আইআইএলডির জরিপ বলছে ভিন্ন কথা। তাদের তথ্য মতে জামায়াত ১০৫টি এবং বিএনপি ১০১টি আসনে নিশ্চিত জয় পেতে পারে। অর্থাৎ কিছু জরিপে বিএনপির একক আধিপত্যের কথা বলা হলেও অন্যগুলো সংসদে একটা শক্ত বিরোধী দলের ইঙ্গিত দিচ্ছে। আইআইএলডি বলছে অন্তত ৭০টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা। তাদের জরিপ বিশ্লেষণ করলে বলা যায় সংসদে কোনো দল বা জোটই হয়তো একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সেক্ষেত্রে একভাবে কোয়ালিশন সরকারের একটা ইঙ্গিত পাওয়া যায় এবং সেখানে নির্বাচন শেষে সরকার গঠনে ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন আর জিএম কাদেরের জাতীয় পার্টি। অন্যদিকে এসব জরিপের সংখ্যাতাত্ত্বিক মারপ্যাচের আড়ালে লুকিয়ে আছে এক বিশাল সাইলেন্ট মেজরিটি বা নীরব ভোটার। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের মধ্যে ৩০ থেকে ৪১% সিদ্ধান্তহীনতায় আছেন। বিষয়টি ইঙ্গিত করে তারা কোনো প্রথাগত দলীয় ইশতেহারের ওপর ভিত্তি করে ভোটের রায় দেবেন না। ভোটের দিনের পরিবেশ, প্রার্থীর শেষ মুহূর্তের ভাবমূর্তির ওপর ভিত্তি করে ভোট দেবেন এই বড় গোষ্ঠী। এটি মূলত একটি ওয়েট অ্যান্ড সি পলিসি, যা জরিপকারীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। এর মধ্যে একটা বিশাল অংশ ফ্লোটিং ভোটার বলে ধারণা করা হয়। এর আগের নির্বাচনগুলোতেও ভোটের ব্যবধান বলে দেয় এদের সংখ্যাটা বড়জোর ৫ থেকে ১০%। আর বাংলাদেশের নির্বাচনে বরাবরের মতোই এই ফ্লোটিং ভোটাররাই ব্যবধান গড়ে দিয়েছে, যারা আসলে সেভাবে কোনো দলকে সাপোর্ট করেন, মূলত রাজনীতি থেকে একেবারেই দূরে থাকা মানুষজন। তারপরও কথা থাকে বাকি ২৫ থেকে ৩৬% ভোটার কোথায় ভোট দেবেন। আওয়ামী লীগের ভোট যাবে কার পকেটে? ধারণা করা যায় এই ২৫ থেকে ৩৬% ভোটার মূলত আওয়ামী লীগের ভোট ব্যাংক, যে আওয়ামী লীগ ২০২৪-এ ক্ষমতাচ্যুত, যারা আইনি কারণে এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না। কিন্তু তারপরও তারা নির্বাচনে আছেন, কেননা এবারের নির্বাচনেও অন্যতম বড় প্রশ্ন হলো আওয়ামী লীগের এই বিশাল ভোট ব্যাংক এবার কোন দিকে যাচ্ছে।
বিগত নির্বাচনগুলো দেখলে, বিশেষ করে 1991, 1996, 2001 এবং 2008-এর নির্বাচনী ফলাফল দেখলে বোঝা যায় এই সংখ্যা মোট ভোটারের প্রায় 30%। যদিও বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের এই ভোট ব্যাংকেও অনেকটা ফ্লোটিং ভোটার হিসেবে ধরা যায়, যাদের অনেকেই হয়তো ভোট দিতে আসবেন না, এমন প্রচার আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু 30% ভোটারের মধ্যে অন্তত 10%ও যদি ভোট দিতে আসেন, তবে উল্টে যেতে পারে ভোটের হিসাব। নির্বাচনে থাকা বিএনপি ও জামায়াত তাই তৎপর এই ভোট নিজেদের বাক্সে আনতে। ইনোভেশন কনসাল্টিংয়ের তথ্য অনুযায়ী আওয়ামী লীগ সমর্থকদের প্রায় 32.9% এবার বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছে। জামাতের পক্ষে এই হার 13.2%। তবে চমকপ্রদ তথ্য হলো 41.3% আওয়ামী লীগ ভোটার এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। আওয়ামী লীগ সমর্থকদের একটি উল্লেখযোগ্য অংশের বিএনপিমুখী হওয়ার প্রবণতা একরকম একটা কৌশলগত নিরাপত্তার বহিঃপ্রকাশ হতে পারে। যখন কোনো বৃহৎ শক্তি দৃশ্যপট থেকে সরে যায়, তখন সাধারণ ভোটাররা স্থিতিশীলতার আশায় অপেক্ষাকৃত বড় এবং সুসংগঠিত শক্তির ছায়াতলে আশ্রয় নেয়। জরিপে বিএনপি 66% সমর্থনের পেছনে এই মনস্তত্ত্ব হয়তো কাজ করছে। এবারে আসি, কে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী এই সংক্রান্ত জরিপে, তারেক রহমান নাকি শফিকুর রহমান? ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপে 47.6% মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন, আর শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন 22.5%। তবে এখানেও 22.2% মানুষ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। প্রথম আলোর জরিপেও দেখা গেছে 57.5% মানুষ মনে করেন বিএনপি জয়ী হলে দেশের ভালো হবে, আর জামায়াতের পক্ষে এই হার 32.5%। জরিপগুলোতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং শফিকুর রহমানের ব্যক্তিগত জনপ্রিয়তার লড়াই ছাপিয়ে গেছে দলের সাংগঠনিক জনপ্রিয়তাকে। অর্থাৎ ভোটাররা শুধু মার্কা না, দেশের আগামীর হাল কে ধরবেন সেই ফেস অব দ্য নেশনের ওপর বাজি ধরেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে জামায়াতের সমর্থন বৃদ্ধি পাওয়াটা ধর্মীয় আবেগের পাশাপাশি জামায়াতের সাংগঠনিক শৃঙ্খলার প্রতিও এক ধরনের কৌতূহল হতে পারে। গণভোটে হাঁ ভোটের বিপুল আধিক্য বিভিন্ন জরিপে ইঙ্গিত দিচ্ছে যে সাধারণ মানুষের প্রায় 80% দীর্ঘস্থায়ী রাজনৈতিক অচলাবস্থা থেকে মুক্তি চান। তবে সংস্কার প্রশ্নে 49% দ্বিধা প্রমাণ করে সাধারণ মানুষ এখনও পরিবর্তনের রূপরেখা নিয়ে অস্পষ্ট। তারা সংস্কার চান ঠিকই, কিন্তু সেই সংস্কারের ধরন কি হবে তা নিয়ে অনেকটাই অস্পষ্ট। নির্বাচন কতটা নিরপেক্ষ হবে তা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পাল্লা ইতিবাচকতার দিকেই ভারী। আইআইডির জরিপে 48% মানুষ বর্তমান সরকারের ভূমিকা নিয়ে সন্তুষ্ট, তবে 33% মানুষ এখনও নিশ্চিত নন। ইতিবাচক দিক হলো 99% ভোটার তাদের নিজ নিজ এলাকার নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং 90% ভোটার সরাসরি ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশিত এই জরিপগুলো থেকে ভোট ও রাজনীতি নিয়ে জনমতের একটা সামগ্রিক ধারণা পাওয়া যেতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি, জরিপ সবসময়ই একটি নমুনা বা স্যাম্পলের উপর ভিত্তি করে তৈরি করা হয়। প্রকৃত অর্থে জনপ্রতিনিধিত্বশীল জনমত জানতে হলে জরিপের কিছু মৌলিক শর্ত মানা জরুরি। প্রশ্ন হতে হবে পক্ষপাতহীন, উত্তরদাতা বাছাই হতে হবে দৈবচয়ন ভিত্তিক ও প্রতিনিধিত্বশীল। তবে তথ্য সংগ্রহ থেকে বিশ্লেষণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় মানসম্মত নিয়মকানুন অনুসরণ করতে হবে। ইদানিং অনেক জরিপেই এই মৌলিক জায়গাগুলোতে ব্যত্যয় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নারী ভোটার এবং ফ্লোটিং ভোটারদের বড় একটি অংশ প্রায় প্রতিটি জরিপেই অনিশ্চিত হিসেবে রয়ে গেছে। এই বৃহৎ অংশটি মূলত শেষ মুহূর্তের ফলাফল পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। ফলে জরিপ থেকে পাওয়া সামগ্রিক একটি ছবিকে প্রকৃত জনমতের নির্ভরযোগ্য প্রতিচ্ছবি হিসেবে ধরে নেওয়া ঝুঁকিপূর্ণ। শেষ পর্যন্ত 12 ফেব্রুয়ারির ব্যালট বাক্সই বলে দেবে কার জনমত কতটুকু আর কোন জরিপটি ছিল আগামীর সঠিক প্রতিচ্ছবি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।